সবাই কেমন আছো? নিশ্চয়ই জোর কদমে ম্যাথসের প্রিপারেশন চলছে। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে ম্যাথ সামেটিভ 2 এর মক 1 এর সলিউশন ভিডিও। তাহলে এই টেস্টটা যদি তোমরা না দিয়ে থাকো একটু দেখে নাও। অলরেডি দেখো এইটা হচ্ছে কমপ্লিট টেস্ট পেপার, 40 মার্কস, 1.5 ঘন্টা। আমি লিঙ্কটা উপরে দিয়ে দেবো। আর এই ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু এটাকে ডাউনলোড, পিডিএফটাকে ডাউনলোড করার লিঙ্ক থাকবে। ঝটপট ডাউনলোড করে নিও। সলিউশন দেখার আগে টেস্টটা দিয়ে তোমরা সবাই প্রিপেয়ার করছো, আর জানোই উইদাউট টেস্ট তোমাদের যে সাকসেস রেট সেটা কিন্তু ডেফিনেটলি কমে যাবে। তাই কোনো সিলি মিস্টেক অ্যাভয়েড করার জন্য এই টেস্ট এর কোনো বিকল্প নেই। তাহলে আজকে আমাদের মেনলি তাহলে একটা সলিউশন আমরা দেখি। প্রথমে দেখো এখানে প্রথমেই কিছু এমসিকিউ আছে, যেমন 7টা এমসিকিউ। তো আমরা প্রথম প্রবলেমটা একটু দেখি। তোমাদের কাছে কোয়েশ্চেন পেপারটা কিন্তু ডাউনলোড করে নিও। আমি এখানে কোয়েশ্চেন পেপারটা রাখার চেষ্টা করেছি, দেখো পেছনে। তো সেখান থেকে তোমরা দেখতে পারবে যে কোয়েশ্চেনের আনসারগুলো। তো প্রথমে যেটা বলা হয়েছে, এবিসির মূলধনের অনুপাত। দেখো মূলধনের অনুপাত বলে দিয়েছে। মূলধনের অনুপাত এবিসির কত? হাফ, 1/3, 1/4। তো বুঝতেই পারছো এখানে ভগ্নাংশে দিয়ে, তাই ভগ্নাংশে দিলে আমরা প্রথমে কি করব, এই যে লসাগু 2, 3, 4 এর যে লসাগু, সেটা দিয়ে যদি আমরা প্রত্যেকটা রাশিকে গুণ করে ফেলি, তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 6:4। তাহলে এই যে অনুপাতটা, মূলধনের অনুপাত, এই অনুপাতেই লভ্যাংশ বন্টিত হবে। বছরের শেষে ব্যবসায় কত লাভ হয়েছে? 3,900, 3900 টাকা। তাহলে টি এর লভ্যাংশ মূলধনের অনুপাতে বন্টিত হবে। মূলধনের অনুপাতে বন্টিত হলে কত হবে? 3/6 + 4 + 3 ইন্টু 3900। তাহলে বুঝতেই পারছো 3/13 ইন্টু 3900। তো এখান থেকে 3 ইন্টু 300 অর্থাৎ 9। তাহলে 900 টাকা আমাদের কাছে আনসার হিসেবে চলে আসলো। তাহলে খুব ক্লিয়ার, আমাদের প্রথম উত্তরটা হয়ে যাচ্ছে সি। এবার আমরা চলে আসি পরের কোয়েশ্চেন। এবার তাহলে শুরু করা যাক 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে কি বলা আছে? x proportional to y। সুতরাং আমরা বলতে পারি x equals to ky। টা কি? একটা ভেদ ধ্রুবক, এবং কে নট ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে দেখো মান বলে দেওয়া আছে x ইকুয়ালস টু 2 হলে y ইকুয়ালস টু 4। সুতরাং 2 ইকুয়ালস টু a ইন্টু 4। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? k এর মান কত? 2/4 মানে হাফ। তাহলে দেখো এক্ষেত্রে আমরা বলতে পারি যে সমীকরণটি k এর মান যদি বসিয়ে দাও এখানে, x ইকুয়াল টু হাফ y। এবার জানতে চেয়েছে যে x এর মান 4 হলে, সুতরাং x ইকুয়াল টু 4 হলে y ইজ ইকুয়াল টু 2x ইকুয়ালস টু 2 ইন্টু 4 ইকুয়াল টু 8। তাহলে এক্ষেত্রে এটার আনসার কত হচ্ছে? 2 নম্বর প্রশ্নটা দেখো 8। সেকেন্ড আনসারটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরেরটাতে, পরের কোশ্চেনটাতে। পরের প্রশ্নটা দেখে নিই আমরা। পরের প্রশ্নটা দেখে নিই। 3 নম্বর প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্নে বলে দিয়েছে, যে একটা সমীকরণ দিয়ে দিয়েছে, সমীকরণের বীজদ্বয়। তো খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা অঙ্ক, এবং এই ধরনের অঙ্ক কিন্তু আসতেই পারে তোমাদের। তো 1-এর 3 যে প্রশ্নটা, সেটা হচ্ছে x² - 7x + 12 = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় জানতে চেয়েছে। তাহলে বীজদ্বয় বার করতে গেলে আমরা এটা কিন্তু মিডল টার্মকে যে ফ্যাক্টর করি, অর্থাৎ মধ্য পদ যেগুলো আছে, তাহলে এই যে সহগটা -7 এখানে দেখতে পাচ্ছি, আর এখানে x² এর সহগ 1, আর এখানে c 12। তাহলে এখানে আমাদের টার্গেটটা কি? এই যে -7 কে আমাদের এমন দুটো পার্টে ভাগ করতে হবে যাদের গুণফল 1 ইন্টু 12 অর্থাৎ 12। x² সহ 1, তাহলে এখানে 12 হয়ে যায় না। দেখো খুব ক্লিয়ারলি এখান থেকে আমরা বলতে পারি যে -7 কে আমরা -3 আর -4 এ যদি এটাকে করতে পারি, তাহলে এদের গুণফল কিন্তু 12 হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি x² - 3x - 4x + 12 = 0। বা x যদি আমরা কমন নিই, x - 3 - 4 কমন নিলে x - 3 0, বা x - 3 x - 4 0। সুতরাং আমাদের ক্ষেত্রে x এর কি মান হতে পারে? x - 3 = 0 আর x - 4 = 0। তাহলে x এর মান হতে পারে 3 আর 4। তাহলে এই দুটো মান আমাদের হতে পারে। তাহলে x এর মান হতে পারে, দেখো 3 আর 4, অপশন এ। তাহলে অপশন ক্লিয়ার। পরের প্রবলেমে চলে যাই। পরের প্রবলেমটা দেখো একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা অঙ্ক দিয়েছে। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা। তো এটা খুব ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো যে দুটো বৃত্ত যখন পরস্পরকে স্পর্শ করে, অর্থাৎ বহিঃস্পর্শ করে, তাহলে সেরকম কিরকম হতে পারে যখন তারা বহিঃস্পর্শ করে, সেটা আমরা একবার ছবি এঁকে দেখে নিই। এবং এটা খুব ডিটেলে কিন্তু ডিসকাস করা হয়েছে ভিডিওতে, চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পাবে, এর উপরে খুব ডিটেল ডিসকাশন আছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? তাহলে দেখো
1 এর 4 নম্বরের আমরা করি 1 4 দুটো বৃত্ত, ধরা যাক এটা একটা বৃত্ত, ঠিক আছে, আর এখানে আরেকটা বৃত্ত, এরা পরস্পরকে এখানে একটা বিন্দু, তাহলে যদি স্পর্শক আঁকতে হয়, দেখো এরকম একটা সরল সাধারণ স্পর্শক হবে, এরকম আরেকটা সরল সাধারণ স্পর্শক হবে, এবং এইভাবে একটা তির্যক সাধারণ স্পর্শক হবে। তাহলে আমরা যদি বলি যে এখানে দেখো দুটো সরল সাধারণ স্পর্শক আছে, একটা তির্যক সাধারণ স্পর্শক আছে, তাহলে সব মিলিয়ে যদি আলাদা করে না বলে দেয় যে সরল সাধারণ স্পর্শক বা তির্যক সাধারণ স্পর্শক, তাহলে মোট স্পর্শকের সংখ্যা কিন্তু 3। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে সি, 3টি। ক্লিয়ার? পরের প্রবলেমে চলে যাই। পরের প্রবলেম বলেছে, দেখো 1-5 দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, দেখো ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে 16:25 সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে অনুরূপ বাহুর অনুপাত হবে বর্গমূল, রাইট? অনুরূপ বাহুর অনুপাত হবে হচ্ছে √16:√20, তাহলে 4:5, তাহলে আনসার সি। ঠিক আছে, তাহলে আনসার সি আমরা দেখে নিলাম। তাহলে অপশন, তাহলে ক্লিয়ার, অপশন সি তে আমরা পেয়ে গেলাম এখানে। এবার আমরা পরের প্রবলেমটায় চলে যাই। পরে 1-6 নম্বর পরের প্রবলেম, দেখো একটা নিরেট গোলকের ব্যাসার্ধ আর এর বদলে 2r বলে দিয়েছে, বাকি সবকিছু সমান। তাহলে আয়তন মানে কি? আয়তন হচ্ছে 4/3 পাই ব্যাসার্ধ কিউব, তাহলে 4/3 পাই 2r কিউব, অর্থাৎ 4/3 পাই 8r কিউব। তাহলে খুব ক্লিয়ার, এটা 32 পাই আর কিউব বাই, তাহলে অপশন, এটা কত নম্বর অপশন হচ্ছে দেখো, 32 পাই আর কিউব বাই 3, 32 পাই আর কিউব বাই 3, অর্থাৎ বি অপশন। ক্লিয়ার? স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলায় বসিয়ে আমাদের চলে আসছে 32 পাই আর কিউব বাই। পরের প্রবলেমটা চলে যাই। দেখো পরের প্রবলেমটা বলছে 1-7 একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, তাহলে ব্যাসার্ধ বলে দিয়েছে আর, উচ্চতা বলে দিয়েছে এইচ, তির্যক উচ্চতা এল, তাই তো? তো আমরা জানি যে একটা শঙ্কু যদি হয়, শঙ্কুর ক্ষেত্রে আমাদের যদি ছবি এঁকে দেখি একবার, এবং এটা সরাসরি ফর্মুলা বেসড প্রশ্ন, তাই জন্য আলাদা করে এটার জন্য তোমাদের কিছু প্রিপারেশনের দরকার নেই, বা আলাদা করে তোমাদের করতে হবে না। তাও আমরা এখানে এঁকে দেখাচ্ছি। ধরো এই যে একটা শঙ্কু, এটার ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, এটা এল যদি হয়, তাহলে নিচের কোনটি সঠিক? এটা খুব ক্লিয়ারলি এখানে আমরা বলতে পারি L² = H² + R, অর্থাৎ অপশন বি। তাহলে অপশন বিটা দেখো কারেক্ট আনসার, L² = R² + H। এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা অঙ্ক। তাহলে 7টা প্রশ্ন আমরা দেখলাম। খুব কুইকলি তোমাদের করতে হবে, যেটা বলেছিলাম যে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য ম্যাক্সিমাম 2 মার্কস ধরলে এই সেকশনটা কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে 10 থেকে 15 মিনিটের মধ্যে করে নেওয়া হয়। খুব ভালো হয় যদি তুমি 10 মিনিটে করতে পারো, কারণ এগুলোর অনেক কোয়েশ্চেন গুলি খুব স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলা বেস। ঠিক আছে, এই পার্টটা হয়ে গেল। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি যে 2 এর যে কোয়েশ্চেন গুলো আছে সেখানে দেখো, এখানে একটুখানি 2 নম্বরের কোয়েশ্চেন, তাই একটু তোমাদেরকে হয়তো দেখে এগুলো করতে হবে। ধরা যাক 2 নম্বরে প্রথম প্রশ্নটা আমরা করছি, এ প্রপোর্শনাল টু বি, তাহলে আমরা লিখতে পারি এ K1b, আর এখানেও দেখো লেখা আছে বি প্রপোর্শনাল টু সি, তাহলে বি এর মান লিখতে পারি K2c। এখানে K1 K1 K2 ভেদ ধ্রুবক, এবং আমরা জানি যে ভেদ ধ্রুবক যখন হয় তখন তারা কিন্তু 0 হতে পারবে না। তাহলে এখান থেকে আমরা দেখো A = K1b পেয়েছি, তাহলে এই বি এর জায়গাতে বি এর অ্যাকচুয়াল মানটা আমরা যদি বসাতে পারি, তাহলে এটা আমরা খুব সহজেই এটা প্রমাণ করতে পারবো। দেখো K1 কিন্তু এই যে ভ্যালুটা, বি এর যে ভ্যালুটা, সেটা এখানে বসালাম K2c, বা A = MC বলতে পারি, যেখানে আমি ধরে নিচ্ছি K1 and K2 = M, এবং এখানে কিন্তু M ≠ 0, M একটা নতুন ভেদ ধ্রুবক। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি এ সমানুপাতিক প্রমাণিত। ওকে, তাহলে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন কি হচ্ছে 2-2। তাহলে এখানে একটা জ্যামিতি থেকে আসা একটা প্রয়োগ, একটা ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকে, দেখো ওপি একটা, এখান থেকে আমরা একটা স্পর্শক অঙ্কন করবো, এটা ধরা যাক এটাকে এম বিন্দুতে এটা একটা, এটা আমাদের কাছে ক্লিয়ার। দেখো তাহলে এখানে খুব ক্লিয়ার যে ত্রিভুজ OPM আমরা কি বলতে পারি, OP² = OM² + PM, এটা খুব ক্লিয়ারলি বলা যায়, তাই তো? এবং এখানে বলে দিয়েছে স্পর্শকের দৈর্ঘ্য হলে, এবং স্পর্শকের দৈর্ঘ্য বলে দিয়েছে দেখো এখানে 12, এটা বলেছে 13, তাহলে বা OM² = নাথিং বাট OP - PM, অর্থাৎ 13² - 12²। এটা খুব ক্লিয়ার। আমরা যদি সলভ করি তাহলে এটা হলো 25, তাহলে সুতরাং OM এখানে কত 5 সেমি। তাহলে অপশন দেখো, এখানে অপশন না, এটা জানতে চেয়েছে যে বৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে এটা হলো আনসার, ঠিক আছে?
এটা আমরা ইজিলি পেয়ে গেলাম। পরের প্রবলেমে চলে যাই। দেখো পরের প্রবলেমে বলেছে 2-এর 3 নম্বর, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত বলে দিয়েছে, বক্রতলের ক্ষেত্রফল অনুপাত জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে দুটো গোলক যদি R1 আর R2 হয়, তাহলে এখানে বলে দিয়েছে 4/3 পাই R1 কিউব আর 4/3 পাই R2 কিউব ইজ ইকুয়ালস টু 1/8, এটা বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে R1/R2 1/2। এবার জানতে চেয়েছে এদের ক্ষেত্রফলের, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত, 4πr1 স্কোয়ার বাই 4πr2 স্কোয়ার। তাহলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, তার মানে ইটস নাথিং বাট এটা স্কোয়ার, তাহলে 1/4। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম নির্ণেয় অনুপাত 1:4। নির্ণেয় অনুপাত পেয়ে গেলাম কত, 1:4। ক্লিয়ার। চলো পরের প্রবলেম দেখে নিই তাড়াতাড়ি। খুব সব দেখো 1-এর 4 নম্বরে কি প্রশ্ন করেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সম। তো এখানে বলে দিয়েছে দেখো উচ্চতাও বলে দিয়েছে, এখানে উচ্চতা এই ব্যাসার্ধ আর বলে দিয়েছে। তো এখানে একটি লম্ববৃত্তাকার আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফল সমান। তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি, প্রশ্নানুসারে আয়তন, শঙ্কুর আয়তন কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তো পার্শ্বতলের ক্ষেত্রফল যখন আমরা দেখব, তো সেক্ষেত্রে আমরা জানি পাই আর এল। তাহলে এলটা আমরা ধরে নিচ্ছি তির্যক। ঠিক আছে, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, কি পাচ্ছি, 1/9 R4H স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার এল স্কোয়ার। তাহলে এটা আমরা পেলাম উভয় পক্ষকে বর্গ। দেখো উভয় পক্ষকে বর্গ করে যখন এই ফিগারটা আমরা পেয়ে গেলাম, আবার আমরা জানি তির্যক উচ্চতা এল স্কোয়ার মানে কি, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, রাইট। তাহলে এই জিনিসটা যদি আমরা এখানে রিপ্লেস করি, বা 1/n R4 ইন্টু এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখানে আর স্কোয়ারটা যদি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এবং খুব ক্লিয়ারলি তোমরা এখানে বুঝতে পারছো যে আর স্কোয়ার যখন কেটে যাচ্ছে আমাদের কাছে, তাহলে 1 প্লাস এইচ। তাহলে এখানে আমরা বলতে পারি 1/9 ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো 1/r স্কোয়ার প্লাস 1/h স্কোয়ার। তাহলে এখানে খুব ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো যে মানটা আমাদেরকে বার করতে দিয়েছে, তো সেটার ভ্যালুই হচ্ছে 1/9। তাহলে এটার মান কত হয়ে গেল, 1/9। এইটাই হলো আমাদের নির্ণয় আনসার, কারণ এইটাই আমাদের হয়ে যাচ্ছে, এটাকে যদি ক্যালকুলেট কর মানটা বসে, সেটা আমাদের অ্যাকচুয়াল আনসার। তাহলে আমরা এতক্ষণ ধরে দেখলাম আমাদের শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স গুলো। এবার আমরা কুইকলি চলে যাব আমাদের লং আনসার টাইম যে কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলো সলভ করব। এমসিকিউ এর 7 নম্বর আর শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের 8 নম্বর, অর্থাৎ 15 নম্বর যখনই তুমি পেয়ে গেছো, এবার কিন্তু একটু কনফিডেন্স বেড়ে গেছে। এবার আমরা চলে আসি একটু লং আনসার টাইপ যে কোয়েশ্চেন গুলো আসে। তাহলে প্রথমেই দেখো যে প্রথমে 3 নম্বর দাগে কি আছে, দুটো পাটিগণিতের প্রশ্ন, এবং এই দুটোই কিন্তু অংশীদার কারবার থেকে আছে, যে কোনো একটা তোমাকে করতে হবে। তাহলে আমরা খুব তাড়াতাড়ি এটার সলিউশনটা একটু দেখে নিই। তাহলে এখানে দুটো প্রবলেম আছে। প্রথম প্রবলেমটা কি, এ বি সি 3জন বন্ধুর কথা বলা হয়েছে। এ বি সি বলেই দিয়েছে, দেখো এখানটায় শুরুটা এখানে খুব ক্লিয়ার। এখানে বলা আছে দেখো, এ 6,000 টাকা, বি 8,000 টাকা, আর সি 9,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলো। ঠিক আছে, কয়েক মাস পরে, সেটা আমরা জানি না ঠিক কত মাস পরে, এ আরো 3,000 টাকা ব্যবসায় লগ্নি করলো। ঠিক আছে, তাহলে বছরের শেষে মোট 3,000 টাকা লাভ হলো, 30,000 টাকা লাভ হলো, আর সি তার ভাগে কত টাকা লভ্যাংশ পেলো সেটা বলে দেওয়া আছে। তাহলে দেখো প্রশ্নে জানতে চেয়েছে এ এই যে কখন আরো 3,000 টাকা লগ্নি করলো। তাহলে প্রশ্ন হচ্ছে যে প্রথমে এর টাকা কিন্তু 6,000ই ছিল, এবং কিছুদিন পরে, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এক্স মাস পরে, ও আরো 3,000 টাকা অ্যাড করলো, কি করলো, প্লাস করলো 3,000 রুপিস। তাহলে টোটাল হয়ে গেল তখন কিন্তু 9,000। কিন্তু বাকিদের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো চেঞ্জ হয়নি। বাকিদের ক্ষেত্রে এই 8,000 রুপিসই তারা, আর 9,000 রুপিসই তারা রেখেছে। এবার প্রশ্ন হচ্ছে যে এ কখন এই আরো এক্স অ্যামাউন্ট লগ্নি করেছে। তাহলে আমরা এখন ধরি এ এক্স মাস পর আরো 3,000 টাকা লগ্নি করেছিল। তাহলে বুঝতেই পারছো যে তাহলে বুঝতেই পারছো এ এক্স মাস পরে এই টাকাটা বাড়িয়েছিল। তাহলে প্রথম এক্স মাস কিন্তু এ 6,000 টাকাই মূলধন হিসেবে রেখেছিল। তাহলে এইভাবে যদি আমরা দেখি, এটা আমরা বলতে পারি কিনা, দেখো যে এর 6,000 টাকা কেটেছে এক্স মাস, আর 3,000 টাকা বেড়ে যাওয়ার পরে কি হলো, 6,000 প্লাস 3,000, অর্থাৎ 9,000 টাকা কেটেছে 12 মাইনাস। তাহলে এটা আমরা প্রথমেই বার করে নিলাম
যে এর এই টাকাটা খেটেছে। তাহলে যদি আমরা এটা বলি, দেখো তাহলে আমরা মাসের হিসাবে নিয়ে আসতে গেলে কি করতে হবে, মাসিক হিসাবে এর সমতুল্য মূলধন এ হিসাবে মূলধন কত হবে, দেখো 6000 x প্লাস 9000 ইন্টু 12 মাইনাস। এই পার্টটা ক্লিয়ার হচ্ছে কিনা দেখো, কারণ এক্স মাস খেটেছে 6000 টাকা আর 12 মাইনাস এক্স মাস খেটেছে 9000 টাকা। তাহলে একইভাবে এটা যদি আমরা পেয়ে থাকি, তাহলে আমরা বাকিদেরটা আমরা কি করে বার করতে পারবো, দেখো তাহলে বি এর ক্ষেত্রে কি হচ্ছে, বি এর ক্ষেত্রে 8000 টাকা কেটেছে 12 মাস, কারণ এক্ষেত্রে তার মূলধনে কোনো রকম পরিবর্তন আসেনি। এটা আমরা দেখলাম যে মূলধনে কোনো রকমের পরিবর্তন আসেনি। সুতরাং বি এর ক্ষেত্রে সমতুল্য মূলধন 8000 8000 ইন্টু 12, তাহলে এই টাকা। সি এর ক্ষেত্রে কি হলো, সি এর ক্ষেত্রে 9000 টাকা কেটেছে 12 মাস। ক্লিয়ার সি এর ক্ষেত্রে। তাহলে সমতুল্য মূলধন কি করে বার করব, সমতুল্য মূলধন এই 9000 ইন্টু 12 এতটা। তাহলে দেখো এটা আমরা বলতে পারি কিনা, ব্যবসার মোট সমতুল্য মূলধন, তাহলে ব্যবসায় মোট সমতুল্য মূলধনটা যদি আমাকে বার করতে হয়, তাহলে দেখো কোথায় কি কি আমরা পাচ্ছি। এই এখানে 1 নম্বর আমরা এখানে বার করেছি, বি এর বার করেছি, সি এর এরটা, বি এরটা, এবং আমরা যা সি এরটাও বার করলাম। তাহলে এদেরকে যদি আমরা যোগ করি, এই যে তিনটে ভ্যালু আমরা পেয়েছি, তাহলে সেখান থেকে কিন্তু আমরা সমতুল্য মূলধনের পরিমাণ পেয়ে যাবো। তাহলে এটা কত আসছে দেখো, 6000 x প্লাস 9000 ইন্টু 12 মাইনাস x প্লাস 96 প্লাস 1080। তাহলে এই তিনটে দেখো আমরা অ্যাড করলাম 1 2 3, তাহলে এই তিনটে ভ্যালু যখন আমরা অ্যাড করে ফেলছি, তাহলে আমরা এখান থেকে বার করতে পারছি দেখো 1000x প্লাস প্লাস 108। তাহলে এক্ষেত্রে দেখো এই যে ফিগার গুলো আছে, এটা এইটা এটা, এদেরকে যদি যোগ করো তুমি 108 এর ডাবল 216, 216 সাথে এই 92 অ্যাড করলে তুমি, তাহলে এখান থেকে দেখো এখানে আসছে এটা 312000 মাইনাস এই যে টার্মটা আছে এই টার্মটা আর এই টার্মটা, এখান থেকে দেখো যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 3000। তাহলে এই অ্যামাউন্টটা কিন্তু আমাদের ব্যবসার মোট সমতুল্য মূলধন, আমরা এটা পেলাম। ঠিক আছে, এবার দেখো যেটা বলে দিয়েছে মোট লাভ, মোট লাভের পরিমাণ কিন্তু আমাদের এখানে বলে দেওয়া আছে, দেখো অঙ্কে 30,000 টাকা। তাই তো মোট লাভ, দেখো অঙ্কটা একবার দেখে নাও যে মোট লাভ এখানে কত টাকা হচ্ছে, মোট লাভ দেওয়া আছে 30,000 টাকা। সুতরাং এক্ষেত্রে যেহেতু কিছু বলা নেই, তাহলে মূলধনের অনুপাতেই লভ্যাংশ বন্টিত হবে। তাহলে সি এর লভ্যাংশ এই টোটাল যেটা হয়েছে 30,000 কিন্তু এই যে সি এর লভ্যাংশ আমরা পেয়ে গেলাম। তো এক্ষেত্রে দেখো যদি তোমরা প্রবলেমটা আরেকবার দেখে নাও, এখানে প্রবলেমটা যেটা বলেছে যে এবং সি তার ভাগে 10800 টাকা পেলেন। তাহলে এই যে অ্যামাউন্টটা সি এর টাকাটা, সেটা কিন্তু এখানে দেখো বলে দেওয়া আছে। তাহলে প্রশ্নানুসারে এই অ্যামাউন্টটা বলে দেওয়া আছে, প্রশ্নানুসারে জাস্ট আমরা ভ্যালুটাকে বসানোর চেষ্টা করছি। এই পুরো জিনিসটাই এর মানটাই দেখো এখানে বলে দিয়েছে, শর্তানুসারে এই অ্যামাউন্টটাই হচ্ছে যেটা প্রশ্নে বলা আছে যে যতটা সি এর লাভ হয়েছে। তাহলে এইটাকে আমাদের এখন কিন্তু সলভ করতে হবে। আমরা যদি সাইডটা চেঞ্জ করি, তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি, জাস্ট এটাকে সাইড চেঞ্জ করছি 312000 মাইনাস 3000 বা, তাহলে এই যে জায়গাটা আমরা পেলাম দেখো এখান থেকে খুব ক্লিয়ারলি আমরা বলতে পারছি যে 30,000 ছিল, এখানে দেখো ক্যান্সেল আউট হচ্ছে, 0 থাকছে, 10 ইন্টু 10 ইকুয়াল টু 312000 মাইনাস, একটু মাথা ঠান্ডা করে তোমরা এটা করবে, বা 3000x ইকুয়াল টু 312000 মাইনাস 300, বা 3000x ইকুয়াল টু দেখো এখানে 12,000 চলে আসছে। তাহলে বা x ইকুয়ালস টু 12,000 বাই 3000 ইকুয়াল টু 4। তাহলে সুতরাং এখান থেকে আমরা পেয়ে গেলাম নির্ণয় সমান 4 বার। তার মানে বোঝা গেল x এর মানটা আমরা যেটা ধরেছিলাম সেটা 4 মাস, অর্থাৎ 4 মাস পরে কিন্তু এই লগ্নিটা করেছিল, এবং যার ফলে এই প্রবলেমটা আমরা এভাবে সলভ করব। খুব ক্লিয়ার? দরকার হলে একবার তোমরা রিভাইজ করে নিও, তুমি স্টেপ বাই স্টেপ অঙ্কটা করা আছে এবং তোমরা এটা দেখলেই খুব ক্লিয়ারলি বুঝতে পারবে স্টেপ গুলো। প্রথমে আমরা এই যে বার করে নিলাম, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো এই যে আমরা পুরো সেটটা বার করে নিলাম যে প্রত্যেকের মাসিক টাকাটা ধরে তার সমতুল্য পরিমাণ কত হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রবলেম। এবং তারপরে তো ফর্ম প্রশ্ন অনুসারে আমরা বসালাম এবং সেটাকে একটু সলভ করতে হবে। এই প্রবলেমগুলো অনেক ক্ষেত্রেই একটু কিন্তু ক্যালকুলেশন ইন্টেন্সিভ, মানে একটু বেশি ক্যালকুলেশন করতে হতে পারে, তাই একটু মাথা ঠান্ডা রেখে করবে। এরপরে আমাদের যেটা করতে হবে সেকেন্ড প্রবলেমটা, দেখো
দুই বন্ধু কথা বলা আছে, ঠিক আছে? তাহলে দুই বন্ধুর মধ্যে আমরা যেহেতু কিছু নাম দেওয়া নেই, প্রথম বন্ধু বলা আছে, দ্বিতীয় বন্ধু বলা আছে, তো এটা একটা খুব মজার ব্যাপার হচ্ছে মোট লাভ কত বলেছে সেটা বার করতে হবে। ঠিক আছে, প্রশ্নটা একটু ভালো করে পড়ো। ধরি আমরা ধরে নিচ্ছি যেটা বার করতে হবে, ধরি ওই বছরে মোট মোট এত টাকা লাভ হয়েছে ধরলাম। দেখো এখানে এই 100-এ এটা না ধরে কি এক্স ধরতে পারতাম? নিশ্চয়ই পারতে। কিন্তু যখন এই প্রবলেমটা আমরা করব, যখন পড়লাম, তোমরা যদি পড়তে দেখতে যে 20%, 80% মোট লাভের এরকম বিভিন্ন ভাগ করা হয়েছে। 20%-এর একটা নির্দিষ্ট কাজ আছে, 80% নিয়ে সেটার একটা কাজ আছে। তো এক্স যদি ধরতাম তাহলে তার 20% x/5 হয়ে যেত, একটা ফ্র্যাকশন হয়ে যেত। তো সেই ফ্র্যাকশনটা আমাদের ক্যালকুলেশনে যাতে না আসে, তার জন্য আমরা এটাকে 100x ধরলাম। ঠিক আছে, তাই এখানে ধরলাম। তাহলে এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে এই প্রথম বন্ধু আবার শুধু মূলধন না, সে অ্যাকচুয়ালি ওই ব্যবসাটার কাজে উনি তার পরিশ্রমটা দিয়েছিল পরিচালনার জন্য। তাহলে তারা ডিসাইড করেছিল যে এই পরিচালনার জন্য সে যে পরিশ্রমটা করছে তার জন্য একটা পার্সেন্টেজ, অর্থাৎ এই 20% কিন্তু ব্যবসা পরিচালনার জন্য সে পাবে, আর বাকিটা মূলধনের অনুপাতে হবে। এবং তারা কত টাকা করে করেছিল সেটাও আমাদের দেওয়া আছে, যে তাদের অনুপাতটা। তাহলে সেটা দিয়ে আমরা প্রথমে আমরা শুরু করি। তাহলে দেখো এটা আমরা বলতে পারি, এবার আমরা দেখি পরিচালনার জন্য প্রথম বন্ধুর প্রাপ্য কত। 100x হলো এর 20%, অর্থাৎ এই টাকাটা পরিচালনার জন্য এই যে 20% বলেছে, বলা আছে না, এই যে 20% বলা আছে, তাই 20%টা আমরা বার করলাম। দু নম্বর হচ্ছে, দেখো এখানে বলে দেওয়া আছে যে প্রথম বন্ধু এটা পেয়ে গেল, তাহলে বাকি লভ্যাংশ, মানে এই বাকিটা তো ভাগ হবে, বাকিটা কিভাবে ভাগ হবে? তাহলে বাকি 100x থেকে যদি 20x চলে যায় তাহলে তো 80x টাকা পড়ে থাকে, তাই তো? এখন এই 80x টাকাটা তাদের কিসের অনুপাতে ভাগ হয়েছে দেখো, বলেই দিয়েছে, তো বাকিটা মূলধনের অনুপাতে ভাগ করা হয়েছে। তাহলে আমরা প্রথমে সেটা দেখি, দুই বন্ধুর মূলধনের অনুপাত। তাহলে এই মূলধনের অনুপাতটা খুব ইম্পর্টেন্ট, দেখা যাক মূলধনের অনুপাত আমরা কত পাই। দেখো তাহলে দুই বন্ধুর মূলধনের অনুপাত 20,000 আর 30,000, এদের যে অনুপাতটা 2:3। তাহলে 80x টাকা কিন্তু মূলধনের অনুপাতে বণ্টিত হয়েছে। তাহলে মূলধনের হিসাবে প্রথম বন্ধু কত টাকা পাবেন বলো, চেষ্টা করে দেখো। 80x তো টোটাল ছিল, ইন্টু 2/5, এই যে মূলধনের অনুপাত 32x। দ্বিতীয় বন্ধু, দেখো দ্বিতীয় বন্ধুর প্রাপ্যটা আমরা একইভাবে বার করতে পারবো। দ্বিতীয় বন্ধু পাবে একইভাবে, কিন্তু করছে 80x 3/5, 48x টাকা। এই যে 48x টাকাটা আমরা পেলাম, তা এই 48x টাকাটার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে তাহলে প্রথম বন্ধু টোটাল কত টাকা পেলো। দেখো প্রথম বন্ধু কত টাকা পেলো, এখানে 32x টাকা ছিল, আর এই আগে সে 20x টাকা পেয়ে বসে আছে, তাই না? তাহলে প্রথম বন্ধুর যে প্রাপ্য আর দ্বিতীয় বন্ধুর প্রাপ্য সেটা যদি আমরা দেখি, তাহলে প্রথম বন্ধুর প্রাপ্য, দেখো প্রথম বন্ধুর প্রাপ্য বলে দিয়েছে 20x প্লাস 32x, 52x, আর দ্বিতীয় বন্ধুর প্রাপ্য কত হচ্ছে 42x। এখন প্রশ্নানুসারে দেখো বলে দিয়েছে যে এদের দুজনের প্রাপ্ত টাকার পার্থক্য 2,000 টাকা। তাহলে প্রশ্নানুসারে 52x মাইনাস 48x is equals to 2,000, বা 4x is equals to 2,000, বা x equals to দেখো 500, অর্থাৎ x এর মান যদি 500 হয়, সুতরাং মোট লাভ আমরা কত ধরেছিলাম। মোট লাভ কিন্তু আবার ভুল করে x এর মানটা লিখে দিও না, তুমি কি ধরছো সেটা তোমার ওপর, কি যে x ধরবে তার আনসার একরকম বেরোচ্ছে, কিন্তু তুমি কি ধরেছিলে, তুমি ধরেছিলাম এই অঙ্কটাতে আমরা মোট লাভ 100x। তাহলে মোট লাভ 100x, 100 ইন্টু 500, তাহলে আমরা কত বলতে পারি 3,000। তাহলে এই 50,000 টাকা যেটা হলো সেটাই কিন্তু আমাদের মোট লাভ। তাহলে এটাই আমাদের আনসার। এটা আমাদের জানতে চেয়েছিল, দেখো যে মোট লাভের পরিমাণ কত। এখানে দেখো মোট লাভ জানতে চেয়েছে, এই বছরে মোট কত লাভ হয়েছিল। তাহলে একইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা এটা করে ফেলি। দরকার হলে একবার রিভিউ করে দেখে নিও। এবার আমরা পরের দাগের প্রশ্নে চলে যাচ্ছি, অর্থাৎ বীজগণিত। দেখো বীজগণিতে তোমরা জানো যে দুটো প্রশ্ন আসবে, এবং এই দুটো প্রশ্নের মধ্যে ভেদ থেকে আমরা একটা প্রশ্ন পাবো, এবং দ্বিঘাত সমীকরণ দেবো, যে কোনো একটার তোমাকে উত্তর দেবে। তো প্রথম প্রশ্নটা দেখো কি দিয়েছে, 4-1 বলে দিয়েছে যে a প্লাস বি সমানুপাতিক a মাইনাস বি বলে দিয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি কি, দেখো, বা a প্লাস বি ইজ ইকুয়াল টু a ইন্টু
এ মাইনাস বি আমি লিখতে পারি, এবং তার সাথে সচেতন ভাবে তোমাকে যেটা লিখতে হবে যে কে, এটা কি, কে কিন্তু একটা ভেদ ধ্রুবক, এবং কে কিন্তু কখনোই শূন্য নয়, কারণ কে শূন্য হলে কি হবে, শূন্য দিয়ে কাউকে গুণ করলে পুরো সংখ্যাটা শূন্য হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি বা এ প্লাস বি, বা এখানে দেখো এটা আমরা ধ্রুবক করলাম, বা এ মাইনাস বি, এখানে আমরা যদি এখন যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি, লিখি যোগভাগ প্রক্রিয়ার দ্বারা কি পাবো, যোগভাগ করলে দেখা যাক, দেখো এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি, এই পাশে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান, বা এখানে যদি আমরা এটাকে সমতা বিধান দেখি, এটাকে কি আসছে, টু এ বাই টু বি ইজ ইকুয়ালস টু, এই জিনিসটাকে আমরা ধ্রুবক যোগ বা ভাগ বা যোগ বা অন্য ধ্রুবকের সাথে অন্য একটা যখন কনস্ট্যান্ট টার্ম আবার আমরা যোগ করছি, সেটা একটা নতুন ধ্রুবক তৈরি হয়। এটার মান আমি ধরে নিচ্ছি এম, যেখানে এম ইজিক্যালস টু কে প্লাস ওয়ান বা কে মাইনাস ওয়ান, আর এমও কিন্তু একটা ধ্রুবক, এবং মাথায় রাখতে হবে একইভাবে এর মানটা কিন্তু নট ইকুয়াল টু জিরো, বা এ বাই বি ইজ ইকুয়ালস টু এ। তাহলে দেখো প্রশ্নে যেহেতু আমাদেরকে বলেছে যে এ কিউব, প্রশ্নে কি বলেছে, এ কিউব আর বি কিউব পদগুলোকে তাহলে আমাদের আনতে হবে, তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই কি পাবো, এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এম কিউব। আবার যদি আমরা এক্ষেত্রে যোগভাগ প্রক্রিয়ার সাহায্য নিই, দেখো এ কিউব প্লাস বি কিউব বাই এ কিউব মাইনাস বি কিউব এম কিউব প্লাস ওয়ান এম কিউব মাইনাস ওয়ান, এটা আমরা যোগভাগ প্রক্রিয়ার দ্বারা পেলাম। তাহলে এক্ষেত্রে দেখো আমরা এরকম বলতে পারি এ কিউব প্লাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব, এটা এই পুরো জিনিসটা, এটাকে যদি আমরা পি বলি, তাহলে পি কিন্তু একটা নতুন ধ্রুবক, পি নট ইকুয়াল টু জিরো। তাহলে দেখো দুটো রাশির অনুপাত যদি একটা ধ্রুবক হয়, তার থেকে আমরা কি বলতে পারি, সুতরাং এ কিউব প্লাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবে এটা কিন্তু সমানুপাতে আছে। তাহলে এটা থেকে আমরা এটা প্রমাণ করে ফেলবো, এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম ছিল, এবং এই ধরনের প্রবলেম আসার চান্স খুব বেশি। খুব ভালো করে তোমরা এটা রিভিউ করবে। এবার দেখো যেটা সমাধান করতে দিয়েছে 4/2, সেটা আমরা এখান থেকে একটু লিখে নিই। এখানে দেখো 4/2 দাগে যে অঙ্কটা আমাদের এখানে দেওয়া আছে, সেটা বলা আছে যে 1/x প্লাস এ প্লাস বি সাথে 1+x+b, দেখো প্রবলেমটা 1+x+b ইকুয়াল টু 1/x প্লাস 1/a প্লাস 1/, তাহলে এক্ষেত্রে এক্স এর যে পদগুলো আছে, এটা এটা এদেরকে আমরা কাছাকাছি নিয়ে আসি, এবং বোঝাই যাচ্ছে যে এই কাছাকাছি নিয়ে আসলে যখন সরল করবে একটা দ্বিঘাত পদ তৈরি হবে। আপাত দৃষ্টিতে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা বলছি যে এটা দ্বিঘাত সমীকরণের প্রবলেম, কিন্তু কোনো দ্বিঘাত নয়। তাহলে এটার জন্য আমরা কি বলতে পারি, বা 1/x প্লাস এ প্লাস বি মাইনাস 1/x 1/a প্লাস 1/, বা এক্ষেত্রে যদি আমরা স্বাভাবিকভাবে এটাকে ক্যালকুলেশন করি, দেখো এক্স মাইনাস এক্স প্লাস এ প্লাস বি এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস বি এ প্লাস বি বাই এ, বা এখানে উপরটা যদি সরল করো এ প্লাস বি বাই এক্স প্লাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই এ। তাহলে বুঝতেই পারছো যে এখানে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছিল। আমরা সেটা একবার বলে দিই কেন দিয়েছে, দেখে মনে হয় অঙ্কটা কঠিন করতে চেয়েছে। দেখো বলেই ছিল এক্স নট ইকুয়াল টু জিরো এবং এক্স নট ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি। সেটার মানেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই যে অঙ্কে যদি এক্স জিরো হয়, তাহলে কিন্তু এটা অসংজ্ঞাত হয়ে যাবে। একইভাবে এইখানেও এক্স এর মান যদি মাইনাস এ প্লাস বি হয়ে যায়, তাহলেও কিন্তু নিচে শূন্য চলে আসে। তাই জন্য এই দুটো মান কিন্তু বলে দিয়েছিল, তাতে অনেকেই ঘাবড়ে যেতে পারে যে এরকম ব্র্যাকেটে এরকম কেন এগুলো বলে দিয়েছে, এটা দিয়ে কি আমরা কি করবো। কারণ এগুলো বলেছে এটা না হলে এই যে ইকুয়েশনটা, যে সমীকরণটাই কিন্তু সাস্টেন করবে না, এই সমীকরণটা এখানে সম্ভবপর হবে না। তাহলে আমরা এখানে দেখে নিলাম, বা এক্ষেত্রে দেখো এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস এ প্লাস বি, জাস্ট আমরা সাইড চেঞ্জ করছি, ইকুয়াল টু মাইনাস এ বি, বা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়ালস টু জিরো। এক্ষেত্রে ক্লিয়ারলি এবার আমরা দেখো টার্মগুলোকে কমন নিচ্ছি, বা এক্স প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো। তাহলে এর থেকে খুব ক্লিয়ার আমাদের আনসার কি হতে পারে, এটা জিরো বা এটা জিরো, অর্থাৎ এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো। সেটা যদি হয় তাহলে এক্স এর মান মাইনাস এ, আর
এক্স প্লাস বি যদি 0 হয় তাহলে এক্স এর মান মাইনাস, এই যে দুটো মান পেলাম সেটাই কিন্তু তাহলে এক্স এর নির্ণয় মান এক্স ইকুয়ালস টু আমরা বলতে পারি মাইনাস এ বা মাইনাস, এটাই কিন্তু আমাদের উপরে তুলে নিলাম এক্স এর মানটা, কিন্তু এটাই কিন্তু আমাদের। তাহলে এটা তোমরা একইভাবে কিন্তু একটু রিভিউ করে নিও। দুটো অঙ্ক থাকবে, দ্বিঘাত সমীকরণ আর ভেদ। যদি তোমাদের কঠিন মনে হয়, ভেদটা বারবার বলেছি খুব ভালো করে করে যাবে, ভেদ থেকে অবজেক্টিভও আসছে এবং ভেদের অঙ্কগুলোর মধ্যে কিন্তু ক্লিয়ার একটা প্যাটার্ন থাকে এবং খুব ইজিলি স্কোর করা যায়, সেটা তোমরা বেছে নিতে পারো। তাহলে এইটা যখন আমরা দেখলাম, এবার আমরা দেখি যে আমাদের যে কোয়েশ্চেন আমরা কতটা করে ফেলেছি। একবার কোয়েশ্চেন পেপারটা দেখি। দেখো আমরা 3 নম্বর এবং 4 নম্বর দুটোই করে ফেলেছি। 5-এ কি আছে? 5-এ কিন্তু দুটো উপপাদ্য আছে, যে কোনো একটা তোমাকে করতে হবে। তো এই যে 5-এ আমাদের উপপাদ্য আছে, যে কোনো একটা করতে হবে, এটা আমরা আর এখানে করছি না, এটা বইতে করে দেওয়া আছে। এবং এই ভিডিওগুলো তুমি ম্যাথল্যাব চ্যানেলেও দেখতে পাবে। যদি কোনো একটা টপিকে কোনো একটা উপপাদ্য তোমাদের মনে হয় আরো ডিটেলে বুঝতে চাও, বুঝতে পারছো না, তোমরা কমেন্ট করে জানিও। আমি একদম ডিটেলে এই একটা উপপাদ্যের উপরে ডিটেলে ভিডিও নিয়ে আসবো। এমনি কিন্তু এই ভিডিওগুলো আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। 5 নম্বর। আচ্ছা, একইভাবে 6 নম্বরটা দেখো, একটা প্রয়োগের অঙ্ক দেওয়া আছে। আমরা তাহলে 6 নম্বরটা একটু দেখে নিই। 6 নম্বরের যে প্রশ্নটা রয়েছে, 6 নম্বরে একটা প্রয়োগ আছে এবং এই প্রয়োগের অঙ্কটা আমাদের করতে হবে। একটা ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ বলে দিয়েছে এবং প্রমাণ করতে বলেছে। তো এটা আমরা তোমাদের জন্য ছবিটা এঁকে দিই এবং তোমরা খুব ইজিলি নিজেরা এটাকে দেখো করতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস। কি প্রবলেম আছে? 6-এ একটা দেখো উপপাদ্যের প্রয়োগ আছে। তাহলে প্রথমেই একটা চতুর্ভুজ বলে দিয়েছে, যেটা কিনা একটা বৃত্তের পরিলিখিত, অর্থাৎ আউটসাইড দিয়ে আছে। অর্থাৎ আমাদের যদি এটা ধরো বৃত্ত হলো, এটা বৃত্ত, এই বৃত্তের পরিলিখিত, তাহলে এক্ষেত্রে যদি নামকরণ গুলো করে দিই, এই বৃত্তটা বলে দিয়েছে একটা অকেন্দ্রীয় বৃত্ত এবং এই অকেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে আমরা প্রথমে বৃত্তটা এঁকেছি। তাহলে বলেছে তাহলে এটা এ বি সি, তাহলে আমরা ধরে নিই এক্ষেত্রে এই যে বিন্দুগুলো রয়েছে সেগুলোর একটা নাম দিয়ে দিই পি কিউ আর এস, অর্থাৎ স্পর্শ বিন্দু। যদি আমরা ধরে নিই যে এখানে স্পর্শ বিন্দুগুলো কোনগুলো, তাহলে স্পর্শ বিন্দুগুলো আমরা ধরি পি কিউ আর এস টা কি, এখানে দেখো স্পর্শ বিন্দু পি কিউ আর এস, এগুলো হচ্ছে সব স্পর্শ বিন্দু। দেখো এবার কত ইজি হয়ে যাবে যদি ছবিটা একটু ভালো করে বুঝতে পারো। দেখো প্রথমে আমরা যে উপপাদ্যটা এখানে পড়েছি, এই উপপাদ্যটা কিন্তু আছে যে একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি আমরা দুটো স্পর্শক, অর্থাৎ এখানে আমি দেখো একবার একটু ছবিটা আঁকি, তাহলে বুঝতে পারবে যে উপপাদ্যের কোন পার্টটা এখানে আমরা ইউজ করছি। অর্থাৎ বহিস্থ একটা বিন্দু থেকে যদি তুমি এরকম দুটো স্পর্শক টানো, তো এই যে স্পর্শক দুটো যে তৈরি হয় এরা কিন্তু সমান হয়, অর্থাৎ এটা আর এটা সমান। তাহলে এই প্রপার্টিটা ইউজ করে কিন্তু আমরা এখানে এটা বার করবো। কিরকম? ধরো এই যে পার্টটা, তোমাদের আকার সুবিধার জন্য আমি একটু বোল্ড করে দিচ্ছি, কারণ জ্যামিতিটা কিন্তু এরকম ভালো করে ছবি এঁকে যদি তোমরা বুঝতে পারো, নিজেরা ছবিগুলো আঁকতে পারো, পরীক্ষার খাতে আমরা এটা করবো না, কারণ এই কনসেপ্টটা তোমাদের বোঝানোর জন্য যে এই যে এটা দেখো, বাকি পার্টটাও যদি ভুলে যাও, তাহলে বি একটা বহিস্থ বিন্দু থেকে দেখো মনে হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের দুটো স্পর্শক অঙ্কন করা হয়েছে এবং পি আর কিউ এই দুটো বিন্দুতে এই হচ্ছে স্পর্শ বিন্দু। তাহলে কিন্তু আমরা দেখবো যে এই দুটোর দৈর্ঘ্য সমান হয়। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট এই পুরো প্রবলেমের, এবং আমি এটাকে একটু চাইছি ছবিটা আমি তোমাদের একটু এঁকেই দিই আলাদা আলাদা করে। দেখো এই পার্টটা আবার এই পার্টটার সমান, আবার এই পার্টটার সমান হবে, হ্যাঁ। আর এটা তো আমরা দেখতেই পাচ্ছি এটাও হবে, তাহলে এই পার্টটা আর এই পার্টটা। তাহলে আমরা একটু ছবিটা এই অল্প বিস্তর এদিক ওদিক মনে হতে পারে, কিন্তু কনসেপচুয়ালি ভিজুয়ালি ছবিটা তোমরা একটু বোঝার চেষ্টা করো, তাহলেই দেখবে উপপাদ্য প্রয়োগ খুব ইজি হয়ে যাবে। কারণ তোমাদের এই বেসিক কনসেপ্টটা যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে যে আমরা কি করলাম স্পর্শ বিন্দুর রেসপেক্টে, তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি এপি ইজ ইকুয়াল টু এ এস। এই ছোট ছোট পিস গুলো আমরা বলতে পারি কিনা তোমরা একটু দেখ। একইভাবে বলতে পারি বিপি ইজ ইকুয়াল টু পি কিউ, আবার এখানটায় কি বলতে পারি সি আর ইজ ইকুয়াল টু সি কিউ, আর ডি আর ইজ ইকুয়াল টু, এগুলো সব বলতে পারি। দেখো তাহলে এইগুলোকে সব যদি আমরা যোগ করি, এগুলোকে যদি তুমি ধরে নাও এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে এগুলোকে যদি যোগ করি দেখো আমরা কি পাচ্ছি, এপি প্লাস বিপি প্লাস সিআর প্লাস ডিআর ইজ ইকুয়াল টু এএস প্লাস ডিএস প্লাস বিকিউ প্লাস, এখানে দেখো এপি আর বিপি, ছবিতে এপি আর বিপি কি মিলে কি তৈরি করছে, এপি আর বিপি, ছবিটা একটু ভালো করে দেখো, একটু ছোট করে দিলাম। সিআর আর ডিআর মিলে কি তৈরি করছে,
এপি আর বিপি মিলে এবি তৈরি হচ্ছে, সিআর আর ডিআর মিলে সিডি তৈরি হচ্ছে, এএস আর ডিএস মিলে এডি এডি তৈরি হচ্ছে, আর বিকিউ আর সিকিউ পিকিউ আর সিকিউ মিলে কিন্তু বিসি তৈরি হয়। তাহলে এর থেকে আমরা খুব ক্লিয়ারলি সুতরাং আমরা বলতে পারি এবি প্লাস সিডি ইজ ইকুয়াল টু ডিএ প্লাস কি বলেছে ডিএ প্লাস বিসি। তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। ছোট্ট একটা প্রবলেম, আমরা একটা প্রপার্টিটা ইউজ করলাম এবং এই প্রপার্টি ইউজ করে দেখো কত ইজিলি আমরা করে দিলাম। এবং এইটাতে আমি এখানে ছবি এঁকে দেখিয়েছি, কিন্তু তোমরা একটু এই উপপাদ্যটা এখানে মেনশন করে দেবে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে একটা বৃত্তের যে দুটো স্পর্শক অঙ্কিত হয়, তখন আমরা কি জানি ওই যে স্পর্শ বিন্দুতে এই বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দু দুটো কিন্তু দৈর্ঘ্য সমান হয়, যেটা আমরা এখানে করেছি। সেটা একটু লিখে দেবে এই পদ্মটা, আর তাহলে এটা আমরা তার থেকে ইজিলি এটা করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা আমরা প্রমাণ করে ফেলি। তাহলে আমরা এবার লাস্ট সেগমেন্টে চলে যাই, যেটা আমরা বলছি আমাদের পরিমিতি। তো পরিমিতিটাও আমি একটু আনসার ক্লু দিয়ে দিই, খুব ইজি এবং তোমরা ইজিলি করতে পারবে। দেখো 4টে মার্কস আছে এবং পরিমিতি কিন্তু খুব স্কোরিং তোমাদের এই সামেটিভ 2 এর জন্য। তাই তোমরা যদি যে কোনো একটাও করো তাহলে হবে, কিন্তু এখানে তোমরা চেষ্টা করো, খুবই ইজি এটা করে ফেলতে হবে। তো আমরা একটু দেখি, একটু ক্লু দিই তোমাদেরকে, মনে হয় তোমাদেরকে খুব ডিটেলে দেখাতে হবে না, আমি জাস্ট একটু এখানে বলে দিয়েছে দেখো 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে একটা 3 সেন্টিমিটারের গোলক পেয়েছিল, আরেকটু বড় 4 সেন্টিমিটার, আরেকটু বড় 5 সেন্টিমিটার। এই গোলকগুলোকে গলানো হলো এবং একটা নিরেট বড় আরেকটু বড় গোলক তৈরি করা হলো। তাহলে এটা ছিল 3, এটা ছিল 4, এটা হলো 5। তাহলে এটা কত? প্রশ্নটা বোঝো, 3টে ওরা মেলালো, এটার সাথে এটা গলানো হলো, মেলানো হলো, আর তাহলে ডেফিনেটলি এগুলো মেশালে একটু বড় আকারে তৈরি হবে। তাহলে আমরা দেখি, ধরা যাচ্ছে আমাদের এখানে, তাহলে আয়তনের সূত্র ইউজ করব এবং এটা আমরা ধরে নিচ্ছি বড় গোলকের। তাহলে এই বড় গোলকের ব্যাসার্ধ আর একক ধরে নিলাম। তাহলে এক্ষেত্রে দেখো 3টে ছোট গোলকের মোট আয়তন কত? দেখো 4/3 পাই 3³ প্লাস 4³ প্লাস 5³। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, 4/3 পাই ইন্টু দেখো 27, 64, 125, এখান থেকে আমরা পাবো 4 ইন্টু, দেখো যতটা ক্যান্সেল আউট এখন আমরা করছি না, রেখে দিচ্ছি, কারণ এইটা আমাদের পরবর্তী সময় দেখবো এটা আমাদের ইজিয়ার হয়ে যাবে। তাহলে প্রশ্নানুসারে 4/3 পাই r³ বড় গোলকটা আর ধরেছি, তার আয়তন ইজ ইকুয়াল টু এই 3টে ছোট গোলকের আয়তনের সমান হবে, বা r³ 216 বা আর এর মান আছে। সুতরাং আমাদের জানতে চেয়েছে কি, দেখো বড় গোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য, নির্ণেয় ব্যাসার্ধের দৈর্ঘ্য সহজ। তাহলে এটা কিন্তু আমরা আনসার পেয়ে গেলাম। কোনো বুঝতে অসুবিধা হওয়ার জায়গা নেই, খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা অঙ্ক এবং এখানে ক্যালকুলেশনও বেশি নেই। তা এই ধরনের প্রবলেম আসলে কিন্তু ডেফিনেটলি এগুলো অ্যাটেন্ড করবে। এখানে ক্যালকুলেশনও দেখো কতটা কম এবং এই অঙ্কগুলো আমাদের চিনে নিতে হবে, বুঝে নিতে হবে। পরের অঙ্কটায় যাই, লাস্ট অঙ্ক যেটা একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা আয়তন বলে দিয়েছে এবং শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করতে বলেছে, তির্যক উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা 8-এর চলে আসছি 2 নম্বর কোশ্চেন। দেখো এইখানে যদি তোমরা ফর্মুলা গুলো অ্যাপ্লাই করতে পারো তাহলে খুব ইজিলি আমরা এখানে পেয়ে যাব। তাহলে এখানে তোমাদের জন্য ক্লু দিয়ে দিই, এটা খুব ডিটেলে করার দরকারও নেই। এটা দেখো, কারণ তোমরা এখানে বুঝতেই পারছো এটা কেন করার দরকার নেই। শঙ্কুর আয়তনটা দেখো বলে দিয়েছে, শঙ্কুর উচ্চতা আর আয়তন বলে দিয়েছে। উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন 100, আয়তন দেখো আয়তন বলেছে 100 পাই ঘন সেন্টিমিটার আয়তন। তোমরা কিন্তু কোয়েশ্চেন পেপারটা ডাউনলোড করে পরীক্ষা দিয়ে যেহেতু দিচ্ছ, আমি ধরে নিচ্ছি তোমাদের কাছে প্রশ্ন আছে। আমি একটু ডাউনলোড করে বারবার চেক করে নিচ্ছি আনসারটা, দেখো বারবার নিচে নামিয়ে দেখে নিচ্ছি। হ্যাঁ, শঙ্কুর তির্যক উচ্চতা কত? তাহলে আমরা কি জানি, দেখো শঙ্কুর আয়তন মানে 1/3 পাই r²। তাহলে এখানে যেটা বলা আছে প্রশ্নানুসারে 1/3 পাই r² is equal to 100 pi বা 1/3 into r² into 12 is equal to 100 বা r² is equal to 100/4 25। সুতরাং আর কত? 5। তাহলে দেখো আমরা যদি একটু এখানটা আঁকি, আমরা কি পেলাম? উচ্চতা আমরা জানতাম 12, আমরা এইটা পেয়ে গেলাম 5। জানতে চেয়েছে কি? এখন জানতে চেয়েছে আমাদের তির্যক উচ্চতা।
কি জানতে চাইছে আরেকবার দেখি, শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় কর। তাহলে সুতরাং আমরা এখান থেকে কি বলতে পারি, সুতরাং তির্যক উচ্চতা, এটাকে আমরা এল দিয়ে ডিনোট করি, তো সেটা মানে আমরা জানি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 প্লাস 144 169। সুতরাং তির্যক উচ্চতা 13 সেমি। তাহলে এখানে আমরা তির্যক উচ্চতা পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে আমরা প্রবাবল সলিউশন সেটটা দেখলাম মক টেস্ট 1 এর। ক্লিয়ারলি অ্যাজ পার দ্যাট কারিকুলাম, তোমরা যারা পরীক্ষাটা দিয়েছো প্লিজ কমেন্ট করে জানাও কিরকম মার্কস পেলে, তোমাদের এক্সপেক্টেড মার্কস অনুযায়ী হয়েছে কিনা, টাইমে শেষ করতে পেরেছো কিনা। তাহলে নিশ্চয়ই জানাও যে হ্যাঁ সময়ে শেষ হয়েছে, এবং তোমার পার্সেন্টেজ যদি জানাতে চাও জানাতে পারো, 40-এ কত পেলে সেটাও জানাতে পারো। প্রশ্ন টাফ লেগেছে না ইজি লেগেছে সেটাও জানিও। এটা একটু ইজি টু মডারেট কোয়েশ্চেন, কিন্তু হ্যাঁ যেটা তোমাদের হেল্প করবে পরীক্ষার আগে এই ধরনের পেপার তোমাদেরকে স্পিড টেস্ট করতে, তোমাদের অ্যাকিউরেসি টেস্ট করতে হেল্প করে। তাই টেস্ট কেমন হলো তো জানিওই। আর নিচে মক টেস্ট 2 লিখো যদি নেক্সট মক টেস্টটা চাও, তাহলে খুব তাড়াতাড়ি নেক্সট মক টেস্টটা আসবে, ডেফিনেটলি তার সলিউশনও আসবে তোমরা যদি চাও। কেমন লাগলো ভিডিওটা জানিও, আর মক টেস্ট 2 দরকার হলে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় বন্ধুদের সাথেও শেয়ার করে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো।